সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা, স্বাগতম আপনাদের ২১-এর রাতে। আজকে ২১-এর রাতে আপনাদের সঙ্গে রয়েছে আমি হারুন রশিদ। আমাদের সঙ্গে আরও রয়েছেন আলোচক, তাদেরকে পরিচয় করিয়ে দেব। তার আগে বলে রাখি, আমাদের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার শিরোনাম করেছি ইউনুস সুভিলান ফোনালাপ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেছেন। তাদের সময় গতকালকেই কথা বলেছেন, এবং সেই কথা কি হলো, তার ইমপ্লিকেশন কি, তার পরবর্তী প্রতিক্রিয়াগুলো কি হতে পারে, সেটা নিয়ে মূলত আজকে আমাদের ২১-এর রাতে বিষয়ে আলোচনার জন্য আমার একদম ডান দিকে রয়েছেন, সর্বডানে সোহরাব হাসান, তিনি সিনিয়র সাংবাদিক। তারপরে রয়েছেন সাকিব আলী, তিনি সাবেক কূটনীতিক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। তো সাকিব আলী, আপনি যেহেতু কূটনীতিক, আপনাকে দিয়েই মূলত আমি শুরু করতে চাই যে জেক সুলিভান তো ফোন করেছিলেন, এটি ফার্স্ট ফোন। এর আগে কিন্তু এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ইনি আর ফোন করেননি। তো এটার ইমপ্লিকেশন কি, এবং এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এটাকে আবার কিন্তু অ্যাসিস্ট্যান্ট টু প্রেসিডেন্টও বলা হয় একই সঙ্গে। তো তার এই ফোনের, আমরা বিষয়গুলো তো পরে যাচ্ছি, এটা গুরুত্বটা কি, মানে কি, কেন, কখন তিনি ফোন করেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে মনে রাখতে হবে যে যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা মন্ত্রী থাকেন, একজন পররাষ্ট্রমন্ত্রী থাকেন, কিন্তু জাতীয় নিরাপত্তার বিষয়ে ইনি হচ্ছেন গিয়ে ব্যক্তি যিনি সব কিছু কোঅর্ডিনেট করেন, এর সাথে ইন্টেলিজেন্সও এসে যোগ হয়। সো ইনি হচ্ছেন হোয়াইট হাউসে বসে যিনি সব মন্ত্রণালয়কে, ধরুন প্রতিরক্ষা, পররাষ্ট্র, গোয়েন্দা, সবগুলোকে যিনি এগুলোকে একসাথে কোঅর্ডিনেট করেন, তিনি হচ্ছেন যে এই জেক সুলিভান জি আজকে। সো এই হিসাবে আমি বলবো যে এই ফোন যখন করা হয় তখন ন্যাশনাল সিকিউরিটি, জাতীয় নিরাপত্তার স্বার্থে, অর্থাৎ এটা অত্যন্ত উপরের লেভেলের যখন একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়, তখনই জেক সুলিভান ফোন করেন, এবং মানে আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন করেছেন, তার মানে অ্যাট দ্যাট লেভেল খুবই গুরুত্বপূর্ণ মেসেজ। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, হ্যাঁ, তাহলে উনি ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারে আমাদের এখানে তার কি কথা থাকতে পারে? এটা তো বাংলাদেশ। ন্যাশনাল সিকিউরিটি আমরা বলতে বোঝাতে পারি যে আপনার সিকিউরিটি আর আমার সিকিউরিটির মধ্যে একটা সম্পর্ক আছে। মানে যখন ধরেন জেক সুলিভান যখন ইন্ডিয়াতে যায়, সে তখন অজিত দোভালের সাথে কথা বলে, তার কাউন্টার পার্ট হচ্ছে অজিত দোভাল। তো ওরা তখন একজন আরেকজনের সাথে কি কথা বলে যে আমার সিকিউরিটির প্রবলেম এগুলো তুমি দেখো, আর তোমার সিকিউরিটির প্রবলেমগুলো আমি দেখবো। যেমন আমি যেভাবে দেখি জেক সুলিভানের এই ফোন কলটাকে, এখানে আমি আপনার মেসেজ, আপনি যদিও বলেছেন অন্য বিষয় যাবেন, তবে এই যে বিষয় উনি ফোন করেছেন বলে আমি মনে করি সেটার সাথে যুক্তরাষ্ট্রের সিকিউরিটির সম্পর্ক আছে। কিভাবে আছে আমি সেটা তখন আপনি যদি জিজ্ঞেস করেন আমি একটু, সোহরাব হাসান, আপনি তো সিনিয়র সাংবাদিক, আমরা দুটো স্টেটমেন্ট পেয়েছি। একটা হচ্ছে আপনার হোয়াইট হাউসের স্টেটমেন্টটা আমার সঙ্গে রয়েছে, একই সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে স্টেটমেন্টটা দিয়েছে সেটারও কপি আমার সঙ্গে রয়েছে। দুটো স্টেটমেন্টের ভিতরে খালি একটি মেজর জায়গায় পার্থক্য রয়েছে, আর কোথাও না। আমি যদি হোয়াইট হাউসের সিকিউরিটি যে স্টেটমেন্টটা, সেটা যদি পড়ে শুনে মাঝখান থেকে বোথ লিডার্স, মানে জেক সুলিভান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস, বোথ লিডার্স এক্সপ্রেসড দেয়ার কমিটমেন্ট টু রেসপেক্টিং অ্যান্ড প্রোটেক্টিং দ্য হিউম্যান রাইটস অফ অল পিপল রিগার্ডলেস অফ রিলিজিয়ন। এই লাইনটা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমরা যে বিজ্ঞপ্তিটি পেয়েছি সেখানে নেই। বাকিটা মোটামুটি যে ওনাকে সমর্থন দিয়েছে, তার কাজের প্রশংসা করেছেন, পরস্পরের পাশে দাঁড়াবেন, অর্থনীতির গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলা করছেন, সেখানে অবশ্যই সংস্কারের অগ্রগতি তার প্রশংসা করেছেন, ধন্যবাদ দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টাকে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার সমর্থন দিয়েছেন। একই সঙ্গে যে এই সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠতে উদার সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা, এবং ওখান থেকেও সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার রয়েছে। এবং আমাদের ইউনুস, মানে প্রধান উপদেষ্টা জানিয়েছেন তিনি জানুয়ারির মধ্যে 6টি বড় সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পাওয়ার বিষয়ে আশা করছেন। এরপর সংস্কার নির্বাচনের জন্য জাতিকে প্রস্তুত করতে জাতীয় ঐক্যমত্য গঠন প্রক্রিয়া শুরু হবে। আরেকটি বিষয় হচ্ছে যে উনি যে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন আমাদের প্রধান উপদেষ্টা, সেটিরও কিন্তু প্রশংসা করেছেন এই প্রধান নিরাপত্তা উপদেষ্টা। বাট এই একটি লাইন, আমি আবারও সেই লাইনটি পড়তে চাই, বোথ লিডার্স এক্সপ্রেসড দেয়ার কমিটমেন্ট to respecting and protecting the human rights of all people
রিগার্ডলেস অফ রিলিজিয়ন। এই লাইনটার বাংলার অনুবাদ আমাদের এখান থেকে যেটা দেওয়া হচ্ছে সেখানে নাই থাকতে পারে, আমি একরকম দেবো, কিন্তু এই দুইটা মিলিয়ে যদি আপনি বিটুইন দি লাইন আমাদের ব্যাখ্যা করতেন তাহলে কি বুঝতে পারি আমরা? একটা হচ্ছে যে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে টেলিফোন করেছেন। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু টেলিফোন করেননি। সুতরাং উদ্বেগটা কিন্তু তাদের, আর যদি ধন্যবাদ জানায় সেটাও তাদের, যদি আশ্বস্ত করে সেটাও তাদের। প্রথমত হচ্ছে যে প্রশ্নটি আপনি করলেন যে সংখ্যালঘুদের সুরক্ষার ব্যাপারে না, স্পেসিফিক আমি সেরকম বলবো না। বোথ লিডার্স এক্সপ্রেসড দেয়ার কমিটমেন্ট টু রেসপেক্টিং and protecting the human rights of all people regardless of religion. ঠিক আছে, মানে বিষয়টা হচ্ছে যে ধর্ম বর্ণ নির্বিশেষে বা ধর্ম নির্বিশেষে সব নাগরিকের সুরক্ষা। তো সব নাগরিকের মধ্যে সংখ্যাগুরু সংখ্যালঘু, আর সংখ্যাগুরু কখনো ধর্মের ভিত্তিতে হয়, কখনো জাতিগত ইস্যুতে হয়। এখন বিষয়টা হচ্ছে যে আমেরিকান সংখ্যালঘুদের ব্যাপারে যদি প্রধান উপদেষ্টা টেলিফোন করতেন, আমরা হয়তো এক ধরনের প্রতিক্রিয়া হতো। প্রথম স্বীকার করতে হবে যে বাংলাদেশের ঘটনাবলিতেই সাম্প্রতিক ঘটনায় এখন সেটি বিভ্রান্ত হয়ে হোক অথবা সঠিক তথ্য জেনে হোক বা সঠিক তথ্য না জেনে হোক, তাদের একটা উদ্বেগ এখানে প্রকাশিত হয়েছে। এবং সেই উদ্বেগ জানাতে গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নিশ্চয়ই তাদেরকে আশ্বস্ত করেছে যে সব নাগরিকের নিরাপত্তা, ধর্ম নির্বিশেষে নিরাপত্তার ব্যাপারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ। এখন সাম্প্রতিককালে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা, তাদের উপর হামলা, আক্রমণ ইত্যাদি নিয়ে কিন্তু ভারতীয় গণমাধ্যম ব্যাপক আলোচনা হচ্ছে। এমনকি ভারতের যে পররাষ্ট্র সচিব এখানে এসেছিলেন তিনিও কিন্তু বলে গেছেন, কথা বলেছেন এবং সাংবাদিকদের কাছেও বলেছেন যে আমাদের উদ্বেগটা থাকলো। এর আগ পর্যন্ত কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বা তার দপ্তর থেকে ঠিক নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। এরপরেই তথ্য দেওয়া হলো যে 70টি ঘটনা, অর্থাৎ 70টি ঘটনা ঘটেছে, 88টি মামলা হয়েছে, 70 জন গ্রেপ্তার হয়েছে। যে প্রধান উপদেষ্টার দপ্তরের যিনি প্রেস সচিব উনি এটা বলেছেন, জি, ওটা উনি প্রেস ব্রিফিং করেছেন 10 ডিসেম্বর। জি, এখন এর আগে বিভিন্ন গণমাধ্যমেও নানা রকম খবর প্রকাশিত হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে আমার সমস্যা যদি আমাদের হয়, আমাদের সমাধান করার উদ্যোগ নেওয়া উচিত, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। ইতিমধ্যে আবার হিন্দু একজন ধর্মীয় নেতা গ্রেপ্তারকে নিয়ে কেন্দ্র করে কিন্তু অনেক ঘটনা ঘটেছে, বা দুই পক্ষের, এবং ভারতের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে আমাদের। এবং সেখানে এই গ্রেপ্তারের পরেই কিন্তু কলকাতায় বাংলাদেশ মিশন, কলকাতায় বাংলাদেশ মিশনের এক ধরনের হামলা হয়েছে। আর বড় ধরনের হামলা, সন্ত্রাসী হামলা যদি বলি, সেটা আগরতলা মিশনে হয়েছে। মিছিল, বিক্ষোভ, এটা ঢাকায় হয়েছে, দিল্লিতেও হয়েছে, মানে যার যার করে। বাংলাদেশ ঢাকায় ভারতীয় মিশনে বাংলাদেশের প্রধান যে দল, সেই দলের 3টি সহযোগী সংগঠন, বিএনপির 3টি সহযোগী সংগঠন বিক্ষোভ করেছে, মিছিল করেছে এবং খুব শান্তিপূর্ণ। এবং দিল্লিতেও এ ধরনের কোনো অঘটন, অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুই দেশের সম্পর্ক পারস্পরিক আস্থার উপর। এখন এর সাথে যদি আপনার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার টেলিফোন আলাপের সঙ্গে যদি সাবেক নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে নির্বাচনের আগে তার যে টুইট এবং তার যে বার্তা, সেটাকে যদি স্মরণ করি, সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ভয়াবহ নির্যাতন হচ্ছে। সুতরাং দুইটার মধ্যে কিন্তু একটা যোগসূত্র আছে, এবং সে ট্রাম্প জয়ী হয়েছে। এখন ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন এবং তিনি জানুয়ারিতে দায়িত্ব নিতে যাচ্ছেন। এখন এক্ষেত্রে মার্কিন পররাষ্ট্র নীতিতে এক ধরনের পরম্পরা থাকে, মানে ধারাবাহিকতা থাকে। আর যে হঠাৎ করে একটা এটা হতে পারে যে বর্তমান যে বাইডেন প্রশাসন তারা দেখাতে চায় যে ট্রাম্প যে উদ্বেগ প্রকাশ করেছে সে ব্যাপারে আমরা নীরব নই,
বাংলাদেশের ব্যাপারে আমাদেরও অবস্থান আছে এবং অবস্থানটা তাদের ব্যাখ্যা করেছে। আমরা এই পয়েন্টটা আরো বিস্তারিত আপনার কাছে জানবো, এবং এই যে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি ভারতীয় সংবাদ মাধ্যমে যে প্রচারণা চলছে সেটার সত্যতা কতখানি সেটাও কথা বলবো। তার আগে আবার একটু আমি আসতে চাই সাকিব আলী আপনার কাছে। আমি ওই জিনিসটা একটু বুঝতে চাই যে আসলে এটার মিনিংটা কি, মানে কি আপনি যেটা বলতেছেন মেসেজটা কি, আমি মেসেজটা বুঝতে চাই। আমি আরো আপনাকে জানিয়ে রাখি, একটু আপনি নিশ্চয়ই জানেন যে এই যে নিরাপত্তা উপদেষ্টা এই পদে আগে কারা ছিলেন, হেনরি কিসিঞ্জার, তারপরে কলিন পাওয়েল, কন্ডোলিসা রাইস, এর মতো ব্যক্তিরা ছিলেন। সুতরাং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। সুতরাং এই মেসেজটাকে আমাদের কিভাবে টেক করা উচিত এবং মেসেজটা কি আসলে? আমার মনে হয় যে এখানে আমি সৌরভ ভাইয়ের এখান থেকে আসি, যে এটার আমি একটু বলতে চাই এখানে একটা কনটেক্সট আছে। কনটেক্সটের পরে মেসেজটা বলছি। মেসেজ ওনার এইটার মধ্যে 3টা মেসেজ আছে। জি, ওনার 3টা মেসেজ হচ্ছে, এক, মানে এটা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখনকার ইউএসএ তারা ইউনূস সরকারকে সাপোর্ট করে। জি, হ্যাঁ, এবং তারা দ্বিতীয় কথা হচ্ছে যে তারা এখানকার এই যে সংখ্যালঘু যে বিষয়টা, আমি কিন্তু এটাকে প্যারাফ্রেজ করছি, মিনিংটা বলতে চাচ্ছি, এই ব্যাপারে তারা তাদের উদ্বেগ প্রকাশ করলো। জি। 2 এবং তৃতীয় কথা হচ্ছে যে তারা তাদের সহায়তা যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি, অন্তত যতক্ষণ ধরে এই ইউনূস সরকার আছে, হ্যাঁ, মানে তারা বাংলাদেশের প্রতি তারা সহায়তা চালিয়ে যাবে। জি, এটা হচ্ছে 3টা। তাহলে এটা হচ্ছে যে ওনাদের মেসেজ। এটা একটা সবচাইতে হাইয়েস্ট লেভেলে করা হয়েছে, বাইডেনের পরেই ধরেন ওনার লেভেল, এই হিসাবে ধরেন, তাহলে লেভেলটা ওইটা। তো তাহলে এটার কনটেক্সটটা কি, কেন করা হলো, এই সময় কেন করা হলো, এখন কেন করা হচ্ছে? এখন আবার মনে হয় এখানে ইন্টারনাল ডোমেস্টিক পলিটিক্স অফ আমেরিকা ইজ ইনভলভড, এক। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এইটার ব্যাপারে আমেরিকার একটা কিন্তু আপনার কৌশলগত অবস্থানও আছে। কৌশলগত অবস্থানটা কি, যে দক্ষিণ এশিয়ায় তারা চায় বাংলাদেশ আর ভারতের মধ্যে সমস্যা যাতে শান্তিপূর্ণভাবে সমাধান হয়ে যায়। আপনি শুনেছেন এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের পজিশন। যুক্তরাষ্ট্র চায় যে আমরা আমাদেরটা মিটিয়ে ফেলি, যেটা আমরা চায় সে, কারণ চীন একটা ফ্যাক্টর, কারণ চীন ফ্যাক্টর, চীনকে সে এখান থেকে বাইরে রাখার জন্য সে এইটা করতে চায়। এখন সেটা হচ্ছে ওদের কৌশলগত দিক। আর এখন আমি অভ্যন্তরীণ এবার পলিটিক্সে আসি। ওদের অভ্যন্তরীণ পলিটিক্সে যারা ভারতীয় বংশোদ্ভূত অথবা দ্বিতীয় জেনারেশন, তৃতীয় জেনারেশন ভারতীয় বংশোদ্ভূত, ইন্ডিয়ান ডায়াসপোরা, এটা ফার্স্ট জেনারেশন হতে পারে, সেকেন্ড জেনারেশন, এবং এদের মধ্যে বিশেষ করে যে দক্ষিণপন্থী গ্রুপ, এটা তো 2টা গ্রুপ আছে। দক্ষিণপন্থী যেটা গ্রুপ, তারা ট্রাম্পকে সাপোর্ট করেছে এবং তারা ট্রাম্পকে খুবই পুশ করছে। তারাই কিন্তু এই জিনিসটাকে আমেরিকাতে সবচেয়ে বেশি সামনে ঠেলে দিতে চাচ্ছে। এখানকার যারা এক্সট্রিমিস্ট বেশ কিছু অর্গানাইজেশন আছে, আমি আজকে একটা দেখলাম হিন্দু অ্যাকশন, যেটা আমি দ্য হিন্দু পেপারে দেখলাম, তারা বলতে চাচ্ছে যে বাংলাদেশে যেহেতু সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, সেই জন্য বাংলাদেশের মধ্যে অটোনোমাস রিজিয়ন করতে হবে। আপনি শুনেন কিভাবে এগুলো কথা শুরু হয়। আমার মনে হয় বাংলাদেশের মানুষের জানা উচিত। সো এই এবং এর সাথে কিছু একজন শ্রী থানেদার বলে একজন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান, তিনি এই ব্যাপারে সরকারকে চাপ দিয়েছেন পাবলিকলি। সো সোহরাব ভাই যে কথাটা বলেছেন যে ট্রাম্প তো বেশি দিচ্ছে, বেশি বলেছে, হ্যাঁ, ও তো অলরেডি বলেছে, ওই ট্রাম্পের পরিবর্তে, ট্রাম্প বলাতে সব ভারতীয় যাতে ট্রাম্পের দিকে না চলে যায়, সেই জন্য বাইডেন সরকারেরও কিছু বলা দরকার। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে কিন্তু একটা বিরাট, তারা যেভাবে এগুচ্ছে আর কি, আমার হিন্দু ডায়াসপোরা যদি বলেন বা তারা কিন্তু চাচ্ছে যে বাংলাদেশকে বিশাল বিশাল ঝামেলায় ফেলতে, তারা নিষেধাজ্ঞা দিতে চায় বাংলাদেশের উপরে, যাতে ইউএস গভর্নমেন্ট নিষেধাজ্ঞা দেয়। আমি বলছি না যে দিবে, আমি অ্যালার্মিস্ট হতে চাই, মানে देयर অ্যাক্টিভিটিজ বা এক ধরনের কনস্পিরেসি শব্দ কি ব্যবহার করতে পারবো, এটা পুরো ওপেন ক্যাম্পেইন ভাই এটা কনস্পিরেসি কি বলবো, ওপেন ক্যাম্পেইন চলতেছে ইউএসএ তে। এবং আপনি তো জানেন যে অল পার্লামেন্টারি কমিটি ইন ইউকে তো করলো, আপনি তো দেখছেন, এটা প্রতিটা পশ্চিমা ক্যাপিটালে এটা চেষ্টা করা হচ্ছে। তো সেই জায়গা থেকে যদি সোহরাব হাসান আপনার কাছে যাই, আমরা সেটাই আসছিলাম যে সংখ্যালঘু নির্যাতন এখানে হয়নি, যে সেটা তো কেউ বলছে না, কিন্তু সেখানে নানা ব্যাখ্যা আছে। তো আপনি মনে করেন যে ইন্ডিয়ান মিডিয়া, ইন্ডিয়ান ডায়াসপোরা যে কাজটা করছে, এটা কি ধরেন অপপ্রচার নয়? এটা কি খুব বেশি একটি তিলকে তাল করা, না আর একটু ছোটকে একটু বড় করা? বিষয়টা কি আমি বুঝাতে পারছি? তিল তাল এক জিনিস, আর হচ্ছে
ছোট বিন্দুকে বড় বিন্দু হিসেবে দেখানো, বিষয়টা কি আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলেন। আবার আমরা যদি ঢালাওভাবে সব গণমাধ্যমকে বা সব ভারতের সব টিভি এবং সব পত্রিকাকে এক পাল্লায় মাপে, সেটা ঠিক হবে না। সব পত্রিকা কিন্তু এটি করছে না, সব টেলিভিশন চ্যানেলও করছে না। কিছু কিছু চ্যানেল করছে, কিছু কিছু পত্রিকা করেছে। একটা হচ্ছে যে বাংলা পত্রপত্রিকার সাথে বাংলাদেশের যোগাযোগ ইত্যাদি বিষয়, ব্যবসায়িক স্বার্থ, নানা রকম বিষয় আছে। একই পরিবারের ওখানে সদস্য আছে, এখানে আছে, সুতরাং তাদের এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা আছে। আরেকটা আছে যে বৃহত্তর ভারতের পরিবেশে এবং যে ঘটনাটি যে এখানে সংখ্যালঘুদের ভাগ্যের সঙ্গে বাংলাদেশের যে সরকার বদলের, ক্ষমতার পালা বদলের যে সম্পর্ক, সেটি তারা সামনে নিয়ে আসতে চায়। এখন এইখানে যদি প্রথমত হচ্ছে যে আমাদের কাজ আমাদের করতে হবে, যে আমাদের এখানে কোথাও সংখ্যালঘুর উপর কোনো ঘটনা ঘটলে, কেউ নির্যাতনের শিকার হলে তার দ্রুত ব্যবস্থা নেওয়া, আইনি ব্যবস্থা নেওয়া এবং তাদেরকে অভয় দেওয়া। দুর্গোৎসবের সময় কিন্তু আমরা এই দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি। এখন আমি ওইখান থেকে আপনাকে একটু সহযোগিতা করতে চাই। দুর্গোৎসবের সময় কিন্তু এই সমস্যাটি হয়নি এবং সেন্স অফ সিকিউরিটি গ্রো করেছে। আপনি কি মনে করেন পরবর্তী পর্যায়ে আমাদের কোনো কথায় যে ঘটনাগুলো কম ঘটলেও সেগুলো লুকানোর চেষ্টা, সেন্স অফ সিকিউরিটি গ্রো করতে কি আমরা কোনোভাবে পিছিয়ে পড়েছি, যেটা পরিস্থিতিকে খারাপ করেছে, অন্যদেরকে সুযোগ করে দিয়েছে? এখন কোনো ক্ষেত্রে দেখো, সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই দেশেরই, কারণ এদের তো কোনো নিয়ন্ত্রণ নাই বা এদের কোনো দায়বদ্ধতাও নেই, নানা রকম প্রচার চলেছে। কিন্তু আমাদের এখানে একজন উপদেষ্টা যখন বাংলাদেশে ভারতের মানচিত্র বা বাংলাদেশের মানচিত্র বদল করার কথা বলেন, যে আমরা পূর্ণ স্বাধীন হইনি, এটা তখনই স্বাধীন হবে যখন 1947 সালে বা 46 সালে যে অভিন্ন ভারতের যে অবিভক্ত ভারতের যে স্বপ্ন, যে কল্পনা, যে চিন্তা, সেটা যদি বাস্তবায়ন হয় তাহলেই আমাদের স্বাধীনতাটা পূর্ণ হবে। এরকম চিন্তা করতে হলে আমরা এতদিন বলেছি যে ভারত চট্টগ্রাম নিয়ে যাচ্ছে, ফেনী ভাগ হয়ে যাবে ইত্যাদি প্রচার হচ্ছে এবং সেখানকার গণমাধ্যমের মধ্যে দিয়ে। কিন্তু আমাদের একজন উপদেষ্টা, রাষ্ট্র প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার পক্ষ থেকে এরকম যখন একটা টুইট করা হলো, যদিও সমালোচনার মুখে এটি 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে প্রত্যাহার করেছে, মানে ভারত আবার প্রতিবাদ করেছে। হ্যাঁ, ভারত আবার আনুষ্ঠানিক প্রতিবাদ করেছে। তার মানে, এবং ভারতের যেমন ভারত যে ম্যাপ, তারা অভিন্ন ভারতের যে ম্যাপ দিয়েছে সেখানে বাংলাদেশ নাই বা নেপাল নাই। এটা কি তার ইন্টেনশন না অনভিজ্ঞতা, আপনার কি মনে হয়? এটি হচ্ছে ক্ষোভ থেকেও হতে পারে। হ্যাঁ, মানে নানা রকম, বা অথবা তার এরকম চিন্তাও থাকতে পারে। কিন্তু একজন ব্যক্তি হিসাবে, একজন দার্শনিক, একজন চিন্তাবিদ হিসাবে, রাজনীতির বিশেষজ্ঞ হিসাবেও এই চিন্তা থাকতে পারে। কিন্তু রাষ্ট্রযন্ত্রের সঙ্গে সংযুক্ত থাকলে তাকে অনেক কিছু চিন্তা করতে হবে। এখানে কনসিকুয়েন্স কি হয় তাহলে? এখন নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় ছিলেন না, তখন তার কথা আর এখনকার কথার গুরুত্ব কিন্তু আলাদা। সুতরাং তার কথার বলার ক্ষেত্রে বা তারও যে বিবৃতি দেওয়ার ক্ষেত্রেও তারও কিন্তু চিন্তা করতে হবে। আচ্ছা, আমরা যেটা বললাম, ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বা আরও অনেক মন্ত্রী, এই যে আসামের মুখ্যমন্ত্রী উস্কানিমূলক বক্তব্য বিবৃতি দিয়েছে, আমরা সমালোচনা করেছি এবং আমরা বোঝাতে চেয়েছি ভারতীয়রা এটা করে থাকে। এখন তখন তারা যখন এই উদাহরণ দেওয়া হবে, শুধু আমরা করি না, তোমরাও করো, তাহলে যেটা হচ্ছে যে সম্পর্কটা স্বাভাবিক করার জন্যে আমাদের যেটা প্রয়োজন, সবাইকে মাথা ঠান্ডা করে চলতে হবে। আমি এই পয়েন্টে সাকিব আলী সাহেবের কাছে আসতে চাই, যে সোহরাব হাসান যা বলছিলেন সেখানে একটি যদি আমরা জায়গায় চলে আসি, সেটি হচ্ছে যে একটা হচ্ছে সেটা উনি যেটা বললেন পুরোটাই ডিপ্লোম্যাসির জায়গা থেকে আমি মনে করি। অর্থাৎ আমি দেশে একটি পদে আছি, আমার যদি বাইরের সম্পর্ক বুঝতে হয়, ডিপ্লোম্যাটিক্যালি আমাকে শার্প হতে হবে। সেই জায়গা থেকে আমাদের শার্পনেস কতটা দেখাচ্ছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে অপপ্রচার বলি বা যেভাবেই বলি না কেন, সেটা শুধুমাত্র এখানে বসে বিবৃতি দিলেই হবে না, আমাদের ডিপ্লোম্যাটিক্যালি মিশনগুলো আছে সেখানে আমরা সাকসেসফুলি, বা বিভিন্ন তো গোষ্ঠী আছে দেশের বাইরে, বিভিন্ন আপনার গ্রুপ আছে, বিভিন্ন স্টেক হোল্ডার আছে, তাদের কাছে আমরা কি পৌঁছাতে পারছি কিনা? কারণ একদিনের এই একটি স্টেটমেন্ট সিএ অফিসের আপনার প্রেস সেক্রেটারি, এটা কি এনাফ কিনা? আমাদের কি করণীয়? এটা একেবারেই এনাফ নয়। কারণ আপনার যদি ধরেন, আমি এইভাবে বলি যে অবশ্যই
আমি একটু অপপ্রচারের কথাটা একটু দু একটা কথা বলে শেষ প্রথমে একটু বলি। ভারতে অনেক মানুষ আছেন যারা অত্যন্ত প্রজ্ঞাবান এবং ভালো, জি, সৎ চরিত্রের, মানে ওনারা সব দেশেই আছে, জি। নির্মোহ, জি। ওনারা নিরপেক্ষ কথা বলছেন। সবাই কিন্তু গদি মিডিয়া নয়, না গদি মিডিয়া না, সবাই গদি মিডিয়া নয়। ওখানে আমি দেখলাম বাংলা বাজার বলে একটা ওয়েব, আমি বললামই চ্যানেলের কথা, অনিকেত বাবু, আমার ঠিক লাস্ট নেমটা মনে নেই, খুবই সুন্দর কথা বলছিলেন। এবং উনি বলছিলেন যে বাংলাদেশে হিন্দুরা 8% হওয়ার পরে সরকারি চাকরিতে তারা 27 অথবা 30%, সেখানে 14% বা 17% মুসলিম হওয়ার পরে তারা বোধহয় 3%ও না। না, যে এটা fact, সুতরাং জি। আমাদের এগুলো ডিসপ্যারিটি আছে। আমি যেটা বলতে চাই যে ওখানেও এই অপপ্রচারগুলোর ব্যাপারে ইয়ে করা হচ্ছে, ওরা নিজেরাই করছে। এবং আমার মনে হয় যে ভারতেই এখন, ভারতের যারা ধরেন তাদের মধ্যেও তো সেকুলার পন্থী আছে, যারা কনস্টিটিউশন সংবিধানের পক্ষের মানুষ আছে, তো তারা বলছে যে তোমরাই তোমাদের দেশে মুসলমানদের উপরে এত অত্যাচার করো, করে আবার তোমরা আরেকটা দেশকে তোমরা যে বলছো, মানে ইংরেজিতে যেমন একটা কথা আছে না, মানে যার বাংলা করে দাঁড়ায় যে আপনি কাচের ঘরে থাকলে অন্যের গায়ে পাথর ছোড়েন না। জি। বাট এটা গেল একটা দিক ছিল যে এই অপপ্রচার, আমার মনে হয় ভারত আস্তে আস্তে ওকে ব্যাকডাউন করতে হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখেছেন, সেটা পরে আসবো, কিন্তু আমি একটু ডিপ্লোমেসি নিয়ে আপনি যে কথাটা বলছিলেন সেটা আপনি যদি শুনতে চাচ্ছিলেন। এই সরকারের একটা সবচেয়ে বড় সমস্যা, সেটা আপনি দেখতেই পাচ্ছেন, যে সে আসলে জানে না যে আগের আমলাদেরকে নিয়ে সে কি করবে। হি ডাজন্ট নো, দে ডোন্ট নো। আগের যারা আমলা ছিলেন, এটা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়, এটা কিন্তু খুবই প্লেগড, এটা নিয়ে এখন পররাষ্ট্র মন্ত্রণালয় খুবই প্লেগড। আপনি অন্যান্য মন্ত্রণালয়ও তাই দেখছেন। জি। আপনি যদি আমাকে বলেন যে কি করা উচিত ছিল, আমি হইলে বলবো, আমরা তো যেচে পড়ে কথা বলি, যে এটা হচ্ছে আমেরিকান একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে প্লি বার্গেনিং। হ্যাঁ, আপনি সরকারের সাথে কোঅপারেট করবেন, আর আপনি রিয়েলাইজেশন দেখাইবেন, আপনি অনুশোচনা দেখাইবেন যে আমি ভুল করেছি, এবং আমি ভুল করেছি, এবং আমি তোমার সাথে সহযোগিতা করছি, আমি ওই যে যা যা ভুল করেছি সেটা সাক্ষ্য দিব, আমার সাক্ষ্যর ফলে তুমি আমার থেকে, মানে যারা খারাপ কাজের মূল মন্ত্রণালয়দাতা ছিল তারা হয়তো বা কনভিক্টেড হবে। বেসিক্যালি দিস ইজ হোয়াট দে শুড হ্যাভ ডান এই গভর্নমেন্টের, কিন্তু এই গভর্নমেন্ট সেটা করে না। আপনি যেটা বলছেন আমলা এবং আমলা, কিন্তু আমলাতন্ত্র তো একটা কন্টিনিউয়াস প্রসেস, সেখান থেকে আমলাতন্ত্র কন্টিনিউয়াস প্রসেস। জি। হাউএভার এখন যেটা হচ্ছে ভাই, যারা কয়েকদিন আগে হাসিনার গুণগান গেয়েছে, তারা এখন অনেকেই চিন্তা করে তাদের ভবিষ্যৎ নিয়ে। তারা কিন্তু এখন, আমি যতটুকু জানি, যে বাংলাদেশের হয়ে সেই যে অ্যান্টি ইন্ডিয়ান যে অনস্লট, সেটার বিরুদ্ধে যে আমরা একটু সোহরাওয়ার্দীর কাছে যাব, তার আগে ওই বিষয়টা আমি আবার একটু আপনাকে ফোকাস করতে চাই। ইন্টারন্যাশনাল এরেনায় এখানে তো অনেক স্টেক হোল্ডার আছে, অনেক থিঙ্ক ট্যাঙ্ক আছে, তাদের কাছে আমরা সঠিক তথ্য পৌঁছাবার জন্য যথেষ্ট কাজ করছি কিনা? বাংলা না তো আপনি দেখতে পাচ্ছেন তো, যে ধরেন একজন ডিপ্লোম্যাট যে যায়, সে ওই দেশের সবাইকে তো ডাকে, সে সবাইকে দাওয়াত খাওয়ায়, সে সবাইকে কথা বলতে চায়, সে সাংবাদিকদের সাথে ডিল করে, সেখানকার গভর্নমেন্ট অফিসের সাথে ডিল করে। এই জিনিসটা আমি যতদূর বুঝি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, আপনারা আমার থেকে, আমি যতটুকু জানি সেই রকম ডাইনামিজম আমি দেখছি না। যেই ডাইনামিজমটা থাকা উচিত ছিল, সেটা আমি একটা কথা বলি, একটা বিপ্লবী মানুষ যারা, সে কিন্তু বিপ্লবকে সবার সামনে কিন্তু উন্মোচিত করে, কিন্তু এখনকার যারা আমলা আছে তারা কতটুকু করছে আমার সেই বিষয়ে অনেকখানি সন্দেহ আছে। সোহরাব হাসান, যে আমরা ওনার বিবৃতিই ধরি, মানে ওনার ফোনালাপই ধরি সুলিভান সাহেবের, তো সেখানে সিকিউরিটি একটা কনসার্ন, তো আমাদের সিকিউরিটি তো কনসার্ন আছে। আপনি যদি এখন দেখেন বাংলাদেশটা মিয়ানমারের কনটেক্সটে যদি আসেন, ওখানে কিন্তু রাখাইন কিন্তু এখন ওদের দখলে চলে গেছে আরাকান আর্মি, এবং এটা অফিসিয়ালি না জানলেও আমরা জানি ওরা একটা নতুন স্টেট গঠনের প্রক্রিয়া শুরু করেছে। সেখানে কিন্তু মার্কিন এক ধরনের স্বার্থ আছে, খুব ভালো করে জানেন। রোহিঙ্গারা আমাদের এখানে আছে, খুব ভালো করে জানেন। এবং এই যে ভালনারেবল সিকিউরিটি সিচুয়েশন আপনি যদি ব্যাখ্যা করতেন, এবং আমাদের আসলে এখন কতটা শার্পলি আগানো দরকার, আমি তো দেখছি না খুব শার্পলি আমরা কিছু করছি। আমি মনে করি যে ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা এখন টানাপোড়েন, এটির সমাধান খুব কঠিন নয়, এবং সেটি দুই দেশকেই এগিয়ে আসতে হবে। ভারতকে বাংলাদেশের এই যে রাজনৈতিক পরিবর্তনটা হলো ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জুলাই আগস্টে, সেই বাস্তবতা মেনে নিতে হবে। এখন আর আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতায় নেই, এটা ভারতকে বুঝতে হবে। জি। তারপর নতুন নেতৃত্বের সাথেই বা ভবিষ্যতে যারা নির্বাচিত হবেন তাদের সঙ্গেই তাদের কাজ করতে হবে। বাংলাদেশে ভারতের বিনিয়োগ আছে, বাংলাদেশ ভারতের মধ্যে বিরাট বাণিজ্য
আছে, এবং বাংলাদেশ যেমন ভারতের উপর নির্ভরশীল, ভারতও ভারতের অর্থনীতিও বাংলাদেশের উপর নির্ভরশীল। সুতরাং এভাবেই এগোতে হবে। কিন্তু আমি মনে করি সবচেয়ে উদ্বেগের জায়গা হচ্ছে মিয়ানমার সীমান্ত। আপনি জানেন যে সীমান্ত পুরো বাংলাদেশ মিয়ানমার সীমান্তের মিয়ানমার অংশে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সেটা হচ্ছে আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এবং বাংলাদেশ মিয়ানমার সামরিক জান্তার সাথে কথা বলবে, তাদের তো নিয়ন্ত্রণই নাই ওখানে। এবং ওখানে যখন অস্ত্রের ব্যবহার হচ্ছে, তার যে ঢেউ বাংলাদেশে এসে পড়বে না তার নিশ্চয়তা কি। দ্বিতীয় হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা একটি বলবো যে সীমিত পরিসরে হলো একটি ভালো উদ্যোগ নিয়েছেন। সেটা হচ্ছে এসে ব্যাংককে 6টি দেশের অনানুষ্ঠানিক আলোচনা শুরু করেছে, এবং সেখানে মিয়ানমারের প্রতিনিধিও ছিল। এখন মিয়ানমারের প্রতিনিধিকে বোঝানো হয়েছে প্রকৃত সংকটটি, কিন্তু তারা কতটা বুঝেছে এবং তারা কি করতে পারবে সেটাও একটা সমস্যা, কারণ সেখানে তাদের নিয়ন্ত্রণই নেই। সেটা হচ্ছে ওটা তো নিয়ন্ত্রণহীন। এখন এটি একটি। দ্বিতীয় হচ্ছে মিয়ানমারের পিছনে যে রাষ্ট্র আছে, প্রধানত চীন এবং তারপর ভারত, দুই প্রতিবেশী, তাদের জোরে, বিশেষ করে চীনের জোরেই কিন্তু মিয়ানমারের সামরিক জান্তা টিকে আছে। সুতরাং আমরা মনে করি যে মিয়ানমারের সাথে আমাদের সমস্যা এই পলিটিক্সগুলো আরো বিস্তারিত জানবো। তার আগে একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, ফিরবো বিরতির পরেই। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম 21-এর রাত নিয়ে। আমাদের সঙ্গে আছেন সোহরাব হাসান এবং সাকিব আলী। এবং সোহরাব হাসান, আপনাকে রেখেই আমরা বিরতিতে গিয়েছিলাম, আবার ওখান থেকে শুরু করতে চাই। তো এখানে তো একটা জিও পলিটিক্স আছে বড় আকারের। সেক্ষেত্রে আপনি বলছিলেন যে আরাকান আর্মি, আমি যদি এখানে বলে দিই আরাকান যেখানে আছে, তাদের তো একটা রিলেশন সবাই বলেন আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে। সব মিলে কি পজিশন আমাদের জন্য ক্রুশিয়াল জায়গাটি কোনটি, আমরা কিভাবে হ্যান্ডেল করব? আমরা সাকিব আলীর কাছে শুনবো, সেটা আপনার কাছে শেষ করি। প্রথমত আমরা সংকটে আছি। জি, 12 লাখ রোহিঙ্গা আমাদের উপর চেপে বসে আছে 7 বছরের বেশি সময় ধরে। এখন করে সম্প্রতি গত 2 মাসে আরো 60,000 যোগ হয়েছে, যদিও প্রধান উপদেষ্টা বলেছেন 80,000। যাই হোক, 60,000, 80,000, বা আবার কেউ বলেছেন যে গত 2 বছরে, মানে এটি তো যোগ হচ্ছে। এবং রোহিঙ্গা আসা মানে তার সঙ্গে মাদক আসে এবং তার সাথে অবৈধ অস্ত্র আসে। মানে শুধু যে এই 60,000, এই 12 লাখ লোক বাংলাদেশের উপর বোঝা তা নয়, এর সাথে মাদক এবং অবৈধ অস্ত্র দক্ষিণ পশ্চিমাঞ্চলে আর দক্ষিণ পূর্বাঞ্চলে যেসব বড় বড় অঘটন ঘটে তার পিছনে রোহিঙ্গাদের হাত আছে। আর রোহিঙ্গাদের সাথে আরাকান আর্মির কি সম্পর্ক সেটি নিয়েও আলোচনা আছে। সুতরাং এটি রোহিঙ্গাদের সাথে জান্তারও সম্পর্কের ব্যাপারে কথা হচ্ছে, কিন্তু সেটাও কিন্তু আরাকান আর্মি এবার বলছে যে জান্তাদের হয়ে তারা কাজ করছে কিছু রোহিঙ্গা। না, দুটো। এটা হচ্ছে যেহেতু পক্ষ, জি, আরাকান আর্মির প্রধান প্রতিপক্ষ হচ্ছে মিয়ানমার সরকার, সামরিক জান্তা। সুতরাং দেখাতে চাইবে যে রোহিঙ্গাদের পক্ষে কাজ করছে। আর সেখানে জাতিগত তো এই সংঘাতগুলো, রোহিঙ্গা জাতিগত বীরত্ব বহু বছরের, শত বছরের। তার থেকে একটা রাষ্ট্র কিভাবে রাষ্ট্র হয়, মিয়ানমার তো রাষ্ট্র হতে পারেনি এখনও। সেখানে মানে কি বলে, অনেকগুলো সশস্ত্র গ্রুপ এবং গৃহযুদ্ধ চলছে। একটা রাষ্ট্র বছরের পর বছর গৃহযুদ্ধ মধ্যে দিয়ে চললে কি করে সেটি হবে? তো আমরা আপনার কাছে আবার আসবো। আমরা সাকিব আলী আপনার কাছে জানতে চাই, এই ঘটনাগুলো একটা হচ্ছে আমাদের পুনর্বাসন প্রক্রিয়া, সেটা তো আমরা আছে, কিন্তু এই যে আলটিমেট এখনকার যে প্রবলেমগুলো হচ্ছে আমাদের ইন্টারনাল সিকিউরিটিতে কি প্রভাব ফেলতে পারে, আমি একটু আপনাকে সহযোগিতা করতে চাই। একটা হচ্ছে এখানে কিন্তু নানা গোষ্ঠী রয়েছে, এটা কিন্তু আর অস্বীকার করার উপায় নেই। আবার আমাদের কিন্তু অলরেডি পুলিশের থানাগুলো থেকে যে অস্ত্রগুলো চলে গেছে 5ই আগস্ট বা আগে পরে, সেগুলো একটা বড় অংশ কিন্তু বাইরে আছে। সব মিলিয়ে যদি আপনি একসঙ্গে দিতে, আমাদের সিকিউরিটি কনসার্নটা এখন কোথায় গিয়ে পৌঁছছে ইন্টারনাল? মানে কি রোহিঙ্গার কারণে বলছেন? রোহিঙ্গা একটা, ওদের তো নানা গ্রুপ এখানে কাজ করে, এবং এখানে কিন্তু ওই দুটোকে আপনি একসাথে মিলাচ্ছেন? না, মিলাচ্ছি, মেলে কিনা আমি সেটাই বলছি। আমার মনে হয় রোহিঙ্গাদের ব্যাপারে আমি আপনাকে একটু বলি। আমি এই যখন রোহিঙ্গাদের লেটেস্ট আরসার কথা কিন্তু দীর্ঘদিন লেটেস্ট যখন শুরু হয়, তখন আমি ফরেন মিনিস্ট্রিতে ছিলাম। তখনকার আওয়ামী লীগ সরকার, ডাক্তার দীপুমণি তখন ছিলেন, ফরেন মিনিস্টার ছিলেন। এবং আমার মনে আছে একটা ডিপ্লোম্যাটদের একটা বিরাট অনুষ্ঠান হয়েছিল এই রোহিঙ্গার উপরে। আমার যেটা ইমপ্রেশন আমি সেটা বলবো।
আমার কাছে মনে হচ্ছে প্রথম থেকেই রোহিঙ্গাদেরকে একটা সংকট হিসাবে দেখা হয়েছে। এদেরকে দেখা হয়েছে কিভাবে এদেরকে আমরা ফেলে দিতে পারি, এদের যাতে এদের ব্যাপারে আমরা চরম অবহেলা করেছি, তাদের মানবাধিকার আছে বলে আমরা মনে করি নাই। এবং আপনি যদি এটাকে সংকট হিসাবে দেখবেন নাকি এটাকে সুযোগ হিসাবে দেখবেন সেটা কিন্তু আপনার উপরে। আপনি যদি এটাকে সংকট হিসেবে দেখেন তাহলে এটা হবে আপনার ইন্টারনাল দিকে এটা করতে পারে। আপনি যেটা বলছেন ক্রাইমটা ভিতরে ঢুকতে পারে, অনেক কিছু হইতে পারে। আপনি যদি ওই জায়গাটাই দেখেন, ওখানে 8 থেকে 10 লাখ বা তারও বেশি রোহিঙ্গা, ওখানে তো স্থানীয় লোকরা সংখ্যালঘু। ওখানে যদি কোনো টার্ময়েল হয় বা কোনো ডিস্টারবেন্স হয়, তো ওই এলাকাটায় তো আমাদের কন্ট্রোল থাকবে কতটা? আপনি সেটাই হচ্ছে যে আমাদের যেটা উচিত ছিল প্রথম থেকেই, এই রোহিঙ্গাদের আলটিমেটলি যদি কিছু হয়, এরা তো অনেকদিন ধরেই আছে ওইখানে আমাদের আরাকান রাজ্যে, পাশের মিয়ানমারের আরাকান রাজ্যে আছে, তাদের কিছু হলে তারা তো বাংলাদেশেই আসে, বাংলাদেশের উপরই তো মেইন চাপটা পড়ছে। আজকে ধরেন ৭৭ থেকে এখন পর্যন্ত চাপটা আমাদের উপরই পড়ে। সো উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট রোহিঙ্গা প্রবলেম ইন লং টার্ম। আপনার এখানে যখন 10 লাখ এসেছে, আপনি তখন 10 লাখকে বসিয়ে না রেখে এদেরকে একটা সেলফ গভর্নমেন্ট দেননি কেন? আমি তৌহিদ হোসেন সাহেবের সাথে 3 বছর আগে একবার একটাতে ইয়েতে বসেছিলাম, তখন উনি তো বলছিলেন, তখন এখন কিন্তু উনি আমার পথে আসছেন যে সেলফ গভর্নমেন্ট বলতে আপনি স্বাধীন বাংলাদেশ সরকার হয়েছিল না ইয়েতে 71-এ হয়েছিল, সেটা আপনি রোহিঙ্গাদেরকে করাইলেন না কেন? মানে আপনি বলছেন যে এখানে রোহিঙ্গাদের একটি মানে প্রবাসী সরকার গঠন করতে বলছেন। আমি বলছি যে আপনি কয়েকদিন পরে যখন রোহিঙ্গাদের সাথে বসতে হবে, রোহিঙ্গাদেরকে রিপ্রেজেন্ট করবে কে? আপনি। কে রিপ্রেজেন্ট করবে? আপনি কি সেই লিডারশিপ তৈরি করে দিয়েছেন? করেন নাই তো, কিছুই করেন নাই। আপনি ইন্ডিয়ার বশংবদ হয়ে রোহিঙ্গারা যাতে ইরেজড হয়ে যায় এই অঞ্চল থেকে, সেই ব্যবস্থাটা করছেন। আজকে আপনি রোহিঙ্গাদেরকে মনে করতেছেন আপনার উপরে কি বলে একটা বোঝা। নো, ইউ কুড হ্যাভ টার্ন দেম ইনটু আ ফোর্স। আপনার পাওয়ার প্রজেকশনে রোহিঙ্গারা একটা এলিমেন্ট হতে পারত। এখন ডক্টর খলিলুর রহমান কথা বলতেছেন উনার ইংরেজি ল্যাঙ্গুয়েজে, সেই কথাটা বাংলায় বললাম। তাহলে সোহরাব হাসান উনি যেটা বলছেন, আমি যেটা বুঝতে পেরেছি যে রোহিঙ্গাদের প্যাট্রোনাইজ করা উচিত ছিল তার স্বাধীন ভূমির জন্য, প্রয়োজনে তাদের প্রবাসী সরকার গঠনের সুবিধা দেওয়া উচিত ছিল। আমি স্বাধীন বলিনি কিন্তু, এটা আমি প্রবাসী সরকার, আমি কিন্তু বলছি যে তাদেরও আলটিমেটলি ওখানে যে যদি লং টার্মে থাকতে হয়, আরাকানে থাকতে হয়, তাদেরকে ক্যাপাবিলিটি তাদের থাকতে হবে। মনে রেখেন, আমি স্বাধীন বলি না। সেটি কি সম্ভব ছিল? কেন ওটাও তো একটা স্টেট, আমরাও তো একটা স্টেট। এখানে ডিপ্লোম্যাটিক্যালি কথা হচ্ছে যে প্রকাশ্যে একটা প্রকাশ্যে হয়, একটা অপ্রকাশ্যে হয়। আমরা যে বলছি যে তাদেরকে শুধু বোঝা হিসেবে দেখেছি, কিন্তু এখানে রাজনৈতিক তৎপরতা তাদেরকে অনেক রাজনৈতিক তৎপরতা সমর্থন দেওয়াও হয়েছে। যেমন সেখানে এই যে রোহিঙ্গাদের এক নেতা মারা গেলেন, আমাদের এখানে মারা গেলেন, তিনি প্রত্যাবাসনের পক্ষে ছিলেন রোহিঙ্গাদের নেতা হিসেবে। এই কারণে তাকে মেরে ফেলা হয়েছে। আমরা তাকে রক্ষা করতে পারিনি, এটি একটি। অর্থাৎ সেখানে আমরা যথাযথ নিরাপত্তা দিতে পারিনি। রোহিঙ্গারা যে একটি জনগোষ্ঠী, যেমন কুর্দির একটি জনগোষ্ঠী, রাষ্ট্র নাই। সুতরাং এই যেটি সাকিব আলী ভাই যেটা বলছেন, আমি এটা সমর্থন করি। তারা ওখানে স্বায়ত্তশাসন না কি করবে, কিন্তু এই সমস্যাটা আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে পারিনি। তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে এটি যে ভারতের চাওয়ার জন্য হয়েছে তা না। একটা হচ্ছে যে আবার ভারত যেটা পাকিস্তানকে 71-এ যেভাবে মোকাবেলা করতে পেরেছে, আমরা মিয়ানমারকে মোকাবেলা করতে পারবো কিনা, এটা কিন্তু যদি এরকম কোনো কিছু হয়, সাকিব আলী যেটা বললেন, মিয়ানমার যদি যুদ্ধ ঘোষণা করে, আমরা সেটা মোকাবেলা করতে পারবো কিনা, সেই যুদ্ধ প্রতিরোধ করতে পারবো কিনা, এটি প্রশ্ন। কিন্তু তার চেয়েও আওয়ামী লীগ সরকার ভুল করেছে বা সঠিক করেছে, আমি সেই বিতর্কে যাচ্ছি না। তারা চেয়েছিল চীনের সহায়তায় তাদেরকে প্রত্যাবর্ষণের বৈঠক হয়েছে, কিন্তু মিয়ানমার তো কথা রাখেনি। আর প্রথম উদ্যোগটা শুরু হয়েছিল অং সান সুচির সময়। সুচির পরে, সুচির তো যেহেতু শান্তিতে নোবেল পেয়েছেন, তার একটা আন্তর্জাতিক ক্ষেত্রে না জবাবদিহি করতে হবে, নোবেল প্রত্যাহারের কথাও বলা হয়েছে, তাই না? কিন্তু এবং শাখারভ এবং আরো অনেক পুরস্কার তার প্রত্যাহার করাও হয়েছে। কিন্তু মানে অনেকেই বলছেন, এবং আমি একটা লেখা লিখছিলাম যে অং সান সুচির নোবেল এত নিষ্ঠুর কেন, এত নিষ্ঠুর কেন? সুতরাং এই যে জনমত তৈরি করা আঞ্চলিকভাবে, আন্তর্জাতিকভাবে, সেক্ষেত্রে আমাদের কূটনীতি ব্যর্থ হয়েছে।
এখন ব্যর্থ কিন্তু সম্ভাবনা তো আছে। আমি আচ্ছা, আমি বলি, সম্ভাবনা আছে। আমি একটু শেষ করি। কিন্তু একটু বলি সেখানে যে আমাদের যে প্রধান উপদেষ্টা, তিনি আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি শান্তিতে নোবেল জয়ী। তাকে যদি বলি একজন বিশ্বের অন্যতম কূটনীতিক তাও বলতে পারি, রাষ্ট্রনায়ক তাও বলতে পারি, এই সুযোগটা কিভাবে ব্যবহার করা যায়, আমরা যদি সেই লাইনে যেতাম। একটু বোধহয় এখানে একটু পার্থক্য আছে। তিনি যখন রাষ্ট্রের প্রতিনিধি করেন তখন তার ব্যক্তিগত ভাবমূর্তি অতটা কাজ করে না। আচ্ছা, অন্য অন্য ক্ষেত্রেও আমরা দেখেছি। আর তিনি যখন বাইরে থাকেন তখন তার ব্যক্তিগত ভাবমূর্তিটা অনেক বেশি কাজ করে। আর সেটি জেসমান টুটুর ক্ষেত্রে দেখেছি। তিনি যেহেতু কোনো রাষ্ট্রীয় পদে ছিলেন না। এখন এমনকি অং সান সুচি, তিনি যখন ক্ষমতায় ছিলেন না তখন বিশ্ব তাকে নিয়ে কি বলে আন্দোলিত হয়েছিল এবং বিশ্বের সমস্ত দৃষ্টি ছিল তার প্রতি। কিন্তু ক্ষমতায় এসে তিনি যখন বৈরী আচরণ করা শুরু করলো, তিনি যখন নিপীড়ন শুরু করণীয় করলেন, কি আমি বুঝতে পারছি। আমি আপনার করণীয় কি, আমি করবো কি, আমরা যুদ্ধ করব? যুদ্ধ তো আমরা তো যুদ্ধ করতে চাই না। না, আমি যুদ্ধ করব আমি আপনার কাছে করব আসবো না। করব হচ্ছে চীন এবং ভারতকে রাজি করাতে হবে, চাপ দেওয়াতে হবে তাদের দিয়ে। কারণ যুক্তরাষ্ট্রের চাপে মিয়ানমার নতি স্বীকার করে না, যেহেতু আমরা তার পাশে চীন চীন ভারত আছে। নিয়ে একটু কথা বলবো। তার আগে সাকিব আলী, আপনার কাছে একটু জানতে চাই, এখন রাখাইন, এখানে তো সরকার আরেকটি ইনফ্যাক্ট, তো মিয়ানমারের সাথে কথা বলে তো আর লাভ নাই না। নিয়ে। তো যদিও তারা এখন স্বীকৃত কোনো সরকার না, কিন্তু কূটনীতির তো একটা আন্ডার কাভার বলতে অলরেডি আমি আমরা কি করব, কি করতে পারি? পররাষ্ট্র উপদেষ্টা অলরেডি বলেছেন জি। যে বাংলা মানে প্রকারান্তরে বলেছেন জি যে বাংলাদেশ এখন আরাকান আর্মির সাথে সংযোগ স্থাপন করেছে। জি। তারা কথা বলছে। আরাকান আর্মি যেহেতু এই বর্ডার নিয়ে নিয়েছে, আমি মনে করি এটা হচ্ছে এখানে দুইটা পার্টনার। উনি যদিও বলছেন আন্তর্জাতিক এন্ড অল দ্যাট, উনি অবশ্যই আমেরিকানকে আনবেন, কিন্তু আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি মনে করি এখানে দুইটা পার্টনার, একটা হচ্ছে রোহিঙ্গা আর একটা হচ্ছে আরাকান আর্মি। জি। চীন এটা হচ্ছে আমাদের পাশে, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে। জি। সেখানে চীনকে বলতে হবে যে ইউ হ্যাভ টু গিভ আমাদের ডিউ মানে আমাদের ডিউ নিরাপত্তা প্রেফারেন্স টু আওয়ার ভিউজ দেওয়া উচিত। এটা আমাদের পাশে, ওনাদের পাশে ওনাদেরই আছে। সো আমি এখানে বলবো যে আমাদের ক্যাপাসিটি, যেমন রোহিঙ্গাদের ক্যাপাসিটি ইমপ্রুভ করতে হবে, যেটা উনিও বলছেন, এই পররাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যে এগ্রিমেন্ট করে এটা হবে না, এগ্রিমেন্টে কেউ এটা দিবে না রোহিঙ্গাকে, আসো তোমরা এসে এখানে বসো এবং আমরা তোমাদেরকে জমি দিচ্ছি, এটা হবে না। কি হবে না, এটা পররাষ্ট্র উপদেষ্টা সাহেব বুঝেছেন এবং উনি বলছেন যে কিছু একটা করতে হবে, যেহেতু উনি সরকারি সেটা বলেন, কিন্তু কতটুকু করে সেটা আমরা দেখবো। এখন আমরা যদি যে সুলিভানের, মানে আপনাকে দুটো জিনিসই করতে হবে। একটা হচ্ছে, আমি সরি শেষ করি, রোহিঙ্গাদেরও ক্যাপাসিটি ইমপ্রুভমেন্টের দরকার আছে, আর আপনার আন্তর্জাতিক ক্ষেত্রে চীন, যুক্তরাষ্ট্র, পশ্চিমা বিশ্ব, ইউনাইটেড নেশনস, ইন্ডিয়া, সবাইকে নিয়ে অনেকগুলো ইস্যু নিয়ে আপনি কথা বলছেন। দেখেন চীন, যুক্তরাষ্ট্র, ভারত, এই তিনটা তো মেজর। এখন দেখেন যুক্তরাষ্ট্র এবং ভারত, চীন পরস্পর বৈরী। আপনি খেয়াল করেন বাংলাদেশ আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে, ভারতের সঙ্গেও আছে সামহাউ, এবং চীনের সাথেও আছে। তাহলে মেকানিজমটা কি হবে? আমি আপনাকে বলি, এখন তো ওদিকে আবার শেখ হাসিনা, উনি তো ভারতে রয়েছেন এবং তাকে ফেরত পাওয়ার জন্য আমরা তো চিঠি দিয়েছি, তাকে তো ফেরত নেওয়া তো আমাদের দরকার। ওরা রেসপন্ড করেছে যে উই গট দ্যাট, বাট নো কমেন্ট। তো এখন এইটাও তো আমাদের সেটেল করতে হবে, কারণ এখানে তো বিচারের দাবি আছে। আপনি রসায়নটা কিভাবে ইন্টারফেয়ার করবেন? এটার সাথে বাংলাদেশের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা জড়িত না, কিন্তু মিয়ানমারের সাথে বাংলাদেশ জাতীয় নিরাপত্তা জড়িত। শেখ হাসিনাকে, তার বিরুদ্ধে মামলা আছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে, তাকে ফেরত আনার ব্যাপারে ভারতের কূটনৈতিকভাবেই এটা এগিয়ে নিতে হবে। যেমন গতকালই একজন কূটনীতিক বলছিলেন যে এটি যে নোট ভার্বাল দেয়া, এটি তো একটা কি বলে আনুষ্ঠানিকই হলো এবং একটা প্রথাগত পদ্ধতি। আর যদি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের পররাষ্ট্র মন্ত্রীকে টেলিফোন করে কথাটি বলতেন যে এই অবস্থা, সাবেক প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে আমাদের এখানে মামলা হয়েছে এবং যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মামলা এবং এটি তদন্ত হচ্ছে, আমরা বাংলাদেশের মানুষ চায় তাকে ফেরত আনা, বাংলাদেশের মানুষ। তখন তিনি কি প্রতিক্রিয়া ব্যক্ত করতেন, সেটা কিন্তু একটি আরও বেশি, যেটা গণমাধ্যমে, আমার মনে হয় গণমাধ্যমে আরও বেশি ফলাও হতো। মানে অ্যাপ্রোচটা কি মোর এফেক্টিভ হয়নি, আপনি বলছেন তাই?
সেটাই মনে হয়, কারণ গতানুগতিক পদ্ধতিতে এটি একজন অন্য সাধারণ কয়েদির ক্ষেত্রেও, সাধারণ আসামির ক্ষেত্রেও যেটা করা হয় এখানেও তাই করা হয়েছে। আমরা ভারতের কাছে পিকে হালদারকে চেয়েছি, আমরা মাসুদ রানাকেও চেয়েছি, আর এমনকি আমরা তো একে ফেরত এনেছি এই এসে সাত মামলার আসামি নূর হোসেন। হ্যাঁ, আমরা তো গোলাপ বড়ুকে দিয়েছি। হ্যাঁ, কিন্তু এই যে এখানে একটি প্রশ্ন আছে যে অনেকেই বলে যে দুই দেশের মধ্যে যেহেতু বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে আনা সহজ হবে, কিন্তু ওখানে কিন্তু অনেক ধারা আছে যেখানে রাজনৈতিকভাবে তিনি অন্যায়ের শিকার হতে পারেন এটি যদি মনে করে ভারত, তাহলে সেটি তারা নাও দিতে পারে। আরেকটি হচ্ছে যে সেখানে যদি তার বিরুদ্ধে কোনো মামলা হয়, সেই মামলা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত কিন্তু ভারত সিদ্ধান্ত নাও নিতে পারে, পিকে হালদারের ক্ষেত্রে ঘটছে। যেটি পিকে হালদার তো মামলা নিষ্পত্তি হওয়ার পর কি তাকেই করবে, তার তো জেল হয়েছে। এটা হলো পারস্পরিক আস্থা অর্জনের মধ্য দিয়ে করতে হবে। বাংলাদেশ ভারতকে বোঝাতে হবে যে এর সাথে ভারতের কোনো স্বার্থ জড়িত নেই, এবং সেটা আমরা কিভাবে বোঝাতে পারবো, সেটার এরা কতটা দক্ষতার সাথে এই সরকার করতে পারবে। আবার প্রশ্ন আছে এখন অন্তর্বর্তী সরকার, তো তার জন্য কি পলিটিক্যাল সরকার খুব দ্রুত দরকার? সাকিব আলী, আপনি যদি বলতেন যে অন্তর্বর্তী সরকার একটা ডিল করছে, তো অন্তর্বর্তী সরকারের ডিলিংটা কি মোর এফেক্টিভ হবে পলিটিক্যাল গভর্নমেন্ট যদি ডিলটা করে? মানে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। পলিটিক্যাল গভর্নমেন্ট, আমি সরি, এই ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে উনাদের সদিচ্ছা আছে, কিন্তু উনারা এই দেশ নিয়ে অনেক চিন্তা করেছেন গত 10 বছরে, বা এই দেশের আমার মনে হয় না ওনাদের কথা শুনে। দ্বিতীয় কথা হচ্ছে যে উনারা খুবই ব্যুরোক্রেটিক, এনজিওর থেকে আসার জন্য ওনারা ব্যুরোক্রেটিক, ওনারা হোলিস্টিক্যালি এটা দেখেন বলে আমি মনে করি না। এবং এই কারণে ওনারা অনেকটা কাজেই, আমাকে আর বলতে হবে না, দ্রব্যমূল্য থেকে আরম্ভ করে অভ্যন্তরীণ অনেক কাজেই ওনারা সেই সাফল্য দেখাতে পারেন নাই। সেই হিসাবে আমি বলবো যে পররাষ্ট্র নীতির ব্যাপারেও ওনাদের এমনিতে, আমি বলবো না যে ওনাদের কোনো পলিসিগত তেমন ভুল হয়েছে, কিন্তু যদি রাজনৈতিক সরকার থাকতো তাহলে অবশ্যই তারা আরও শক্তিশালী মানে ভূমিকা নিতে পারতো বলে মনে হয়। তবে এখন আপনি যদি বলেন যে বিএনপি ক্ষমতায় আসলো অথবা অন্য কেউ, মানে নির্বাচনে বোঝা যাবে কারা আছে, বিএনপির কিন্তু ট্র্যাক রেকর্ড তা বলে না, হ্যাঁ, যে তারা ভারতের সাথে খুব টক্কর লাগিয়ে দিত বা তারা খুব হকিশ করতো। অ্যাটলিস্ট আমার যতদূর মনে আছে, আমি যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম তখন ছিল না। সো আমি আপনাকে বলবো যে সেই হিসাবে এই সরকার যেই নীতিগুলো নিয়েছে, যে কঠোর পজিশন কিছু কিছু বিষয় নিয়েছে, যেমন ধরেন বলেছে হাসিনাকে কথা বলা উচিত না, শেখ হাসিনার, দ্বিতীয় বলেছে শেখ হাসিনাকে যে এখন প্রত্যর্পণের জন্য, আমি মনে করি নোট ভার্বালটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা আপনি অফিসিয়ালি দিলেন, দিস ইজ দ্য অফিসিয়াল, একদম স্টেট টু স্টেট দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয়, এবং আমি আপনার সাথে একটু দ্বিমত এখানে পোষণ করতে চাই, সবসময় মত নেই না আপনার, আমি যা বলতে চাই, আমি যেটা সবসময় সবকিছুর সমাধান দরকার নেই। আচ্ছা, শেখ হাসিনার এখনই যে প্রত্যর্পণটাই আমরা হবে, না হলে আমরা পাগল হয়ে যাবো, নো। শেখ হাসিনাকে ওনারা প্রত্যর্পণ না করলে, ওনারা আমাদেরকে যদি আমাদের বিচার বিভাগ নিয়ে কথা বলে, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের বিচার বিভাগ ঠিক করা, আমাদের বিচার বিভাগের ব্যাপারে যত সন্দেহ আছে সেগুলো নিরসন করা, আর ওনাদের বিচার বিভাগ নিয়ে 10টা কথা বলা। ওনারা যদি আমাদের সংখ্যালঘু নিয়ে কথা বলে, তাহলে আমাদের উচিত আমাদের সংখ্যালঘু ঠিক করা, আমাদের সংখ্যালঘু ঠিক করা, আবার ওনাদেরকে বলা ওনারা সংখ্যালঘু নিয়ে কী করে। সো আমি মনে করি এই, আমি আমার একটা ইয়ে আছে, যাই হোক, আমি যেটা বলি অপোজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু অপোজিশনটা ভালো, এবং আমি অপোজিশনকে মেনে নিচ্ছি। আমার মনে হয় এটা চলুক কয়েকদিন। ওনারা শেখ হাসিনা, আমরা এটাই বলবো, ওনারা বলেন যে এটা ওনাদের বন্ধু, এবং ওনারা বন্ধুকে ওনারা রেখেছেন, ওনাদের রাখতে হয়, বা ওনাদের এরা মিত্র, রাশিয়া তার বন্ধুকে রেখেছে। হ্যাঁ, কিন্তু আপনি কোন ধরনের রাষ্ট্র যে আপনার যারা বন্ধু হয় তারা জেনোসাইডার হয়? আমার এটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন। আপনার বন্ধু কেন এরকম লোক হয় যারা ডিক্টেটর হয়? আপনি কি, মানে আমার প্রশ্ন হচ্ছে এটা। এবং আপনারাও যদি করতে চান, মানবাধিকার লঙ্ঘনকারীকে, জেনোসাইডারকে রাখতে চান, রাখেন। আমি মনে করি ইন্ডিয়া উইল পে এ প্রাইস ফর দ্যাট। আই থিঙ্ক ইন্ডিয়া উইল পে। এখন সাকিব আলী সাহেব কিন্তু আমাদের দ্রব্যমূল্য, ইন্টারনাল যে আমাদের সিকিউরিটি, এই প্রশ্নগুলো তুলেছেন। আমি একটু সেই জায়গায় আসতে চাই যে 4 মাস 4.5 মাস তো হয়ে গেল, এখন ধরেন মানুষের তো অ্যাটেনশন থাকে যে আমি স্টেপ বাই স্টেপ কী চাই। তো সেখানে ইন্টারনাল সিকিউরিটি বলে পিপলস সিকিউরিটি, পার্সনের সিকিউরিটি, একই সঙ্গে আমাদের জিনিসপত্রের দাম সবাই জানে।
এখন আমরা যদি আপনি দেখি যে এটা আমি জানি না এটা বিচ্ছিন্ন ঘটনা কিনা, আপনি কিভাবে দেখবেন? এই যে লঞ্চের ভিতরে 8 জন, এটা একজন যদি আমি বলতাম যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এর আগে দেখেন আমাদের অজ্ঞাত পরিচয় লাশ পাওয়া যাচ্ছে, গুপ্ত হত্যা বেড়ে গেছে। আমি যদি ফ্যাক্ট অ্যান্ড ফিগার আপনাকে একটু দেই, আপনি যদি সোহরাব হাসান আমার কাছে শুনতেন, যে চলতি বছরের সেপ্টেম্বর মাসে সারা দেশে খুনের শিকার হয়েছেন 583 জন। এটা কিন্তু আমি জুলাই আগস্টের কথা বলছি না, সেপ্টেম্বর। অক্টোবরে 399, নভেম্বরে 337। এটা কিন্তু এটা পুলিশ সদর দপ্তরের হিসাব। এটা যদি কম্পারেটিভলি লাস্ট ইয়ারে যাই তাহলে কিন্তু কম। আপনি দেখেন খুন হয়েছিল সেপ্টেম্বরে 238, আর এখানে হয়েছে 583, খেয়াল করেন। অক্টোবর মাসে 258, এখানে হয়েছে 300, এখন হয়েছে এই মাসে অক্টোবর মাসে 399। আমি যদি নভেম্বরে যাই, গত লাস্ট ইয়ার 227, 337। একটা জিনিস আমি দেখলাম আপনার পত্রিকা, আপনি তো প্রথম আলোতে চাকরি করেন, সেখানে 2-1 দিন আগে একটি রিপোর্ট যে ছিনতাই, অপহরণ, এই বিষয়গুলো বেড়ে গেছে। আজকে যদি খবর দেন একজন সহ সমন্বয়ক, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি অলরেডি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এটা পাওয়া যাচ্ছে। তো এই বিষয়গুলো কি শুধুমাত্র আপনি বিচ্ছিন্ন বলবেন না আদার্স কোনো প্রবলেম? আবার কিন্তু একটা কথা বলি আমি, এই যে পুলিশের যে অস্ত্রগুলো ছিনতাই হলো বিভিন্ন স্টেশন থেকে, তার কিন্তু অনেকগুলি উদ্ধার করা হয়নি, সেটি কিন্তু বাইরে রয়েছে, তার বা কি ইউজ হচ্ছে, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমত হচ্ছে সরকার বা যারা রাষ্ট্র পরিচালনা করে তারা সমস্যার গভীরতাটা অনুধাবন করে কিনা। যেমন যখনই দায়িত্ব নিলেন, এক ধরনের ললেসনেস বা বিশৃঙ্খলা ছিল, নৈরাজ্য ছিল, সেই নৈরাজ্যটাকে ধাপে ধাপে নিয়ন্ত্রণের মধ্যে আনা, শৃঙ্খলার মধ্যে আনা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। আপনি যা বললেন এর বাইরে কিন্তু মব ট্রায়াল দেখলাম। মব ট্রায়াল, হ্যাঁ, একজন মুক্তিযোদ্ধাকে কিভাবে গলায় জুতার মালা পরানো হলো, এবং পরে তারা কারা পরালো? যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেই শক্তি। এখন একজন প্রতীক, তিনি তো বীর প্রতীক সম্ভবত, আমি যতদূর জানি তাই। একজন বীর প্রতীক মুক্তিযোদ্ধা না, একজন মানুষকে কেন করবে? একজন মানুষ, একেবারেই সাধারণ মানুষ, তার কোনো পরিচয় নাই, তাকে করতে পারে? আপনি মানুষের বিচার করতে পারেন অপরাধ করলে, কিন্তু মানুষকে অপমান করতে পারেন না, সেটা করা যাবে না। সুতরাং সরকার প্রথম থেকেই এই সংকটের গভীরতা বুঝতে পেরেছে কি পারেনি, এ ব্যাপারে আমি সন্দেহান। যদি পারতো তাহলে তাকে এ ব্যাপারে আরও অগ্রণী ভূমিকা। এমনকি বাজারের ক্ষেত্রেও সরকার যেসব পদক্ষেপ, আদৌ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা, আর যদি যেসব নিয়েছে তা তো দৃশ্যমান নয়। আর যেটা দৃশ্যমান নয়, প্রধান উপদেষ্টা বললেন তার বক্তৃতায় যে কৃষি বাজার করা হবে, বিকল্প কৃষি বাজার। জি, আমরা তো বক্তৃতাই শেষ দেখলাম, আর কোনো ঘটনা। সামগ্রিকভাবে যেটি সাকিব আলী ভাই বলেছেন যে অন্তর্বর্তী সরকারের মধ্যে এক ধরনের দোদুল্যমানতা আছে, সিদ্ধান্তহীনতা আছে। তারা একটা স্বপ্ন নিয়ে এসেছিল, ভাবছে স্বপ্নটা মানে স্বাভাবিকভাবেই এমনি সফল হয়ে যাবে, কিন্তু সেটাতে হয় না। 17 কোটি মানুষ এই ছোট্ট ভূখণ্ড, ক্ষুধা, দারিদ্র্য, মানে বাসস্থান থেকে বলুন, স্বাস্থ্য সেবা, প্রতিটা ক্ষেত্রে সংকট, সমস্যা। এমনকি যে এই যে 5,000 বা 10,000 যাই বলি হাসপাতালে যারা চিকিৎসাধীন আছে, তারা বলে এখনো চিকিৎসা পাচ্ছে না। হ্যাঁ, ওই যে একটা দেখলাম তো, কয়েকজনের স্টেটমেন্টও দেখলাম, কথা বললেন, এবং এটি তো সবার আগে গুরুত্ব দেওয়া উচিত। চুলুজি বলুন আপনি। আচ্ছা, এটি কি হতে পারে? সরকার আছে, জুলাই ফাউন্ডেশন করে, জুলাই ফাউন্ডেশন, তাদেরকে একবার ফোনে পাওয়া যায়। আচ্ছা, ফাউন্ডেশন করা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, এমনকি রাজনৈতিক দলগুলোও আছে। সবাই দেখি ফটো সেশন দিচ্ছে, যে কোথায় কোথায় যে কতজনকে, এটা আমরা দেখতাম যে বন্যা হওয়ার পরে যেমন ফটো সেশন হয়, এর থেকে বেরিয়ে আসতে হবে। এই 10,000 যদি হাসপাতালে থাকে, এবং সবাই তো গুরুতর না, তাদের এটি করতে পারে না। মানে আমাদের সরকার যেভাবে সক্রিয় হওয়ার কথা সক্রিয় হতে পারেনি, হচ্ছে না। এখন এটি বলবে যে সাবেক আমলা, এখন সাবেক আমলা না নতুন উপদেষ্টা, কে এর জন্য দায়ী আমরা জানি না, কিন্তু জনগণ ভুক্তভোগী হচ্ছে, জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এই সরকারের প্রতি মানুষের আস্থা ক্রমশ লোপ পাচ্ছে। সাকিব আলী, সোহরাব হাসানকে একটু নিষ্ঠুর সমালোচনা করে ফেললেন না? এতটা কি নিষ্ঠুর হওয়া উচিত, না আসলেই বাস্তবতা তাই? আমরা তো আসলে সত্যি কথা কি আমাদের এক্সপেকটেশন খুব হাই ছিল। জি, এবং এখানকার যারা উপদেষ্টা আছেন তারা কিন্তু সবাই খুবই হাই ক্যালিবারের লোক, আমরা তো এটা বলতে পারি। ওনারা তো ওনাদের কাজে সফল,
ওনারা যেই লাইনে, তো ওনারা এসে যখন এইভাবে, আমি যেটা বলবো যে আমি আমার আমলাতান্ত্রিক প্রাক্তন জীবনের চোখ দিয়ে যেটা দেখতে পাই, সেটা হচ্ছে এখানকার বেসিক প্রবলেম হচ্ছে ওনারা এখানকার আমলাদেরকে ওনারা কনফিডেন্সও দিতে পারেন নাই এবং ওদেরকে সরাইতেও পারেন নাই। তো তার মানে যারা এখানে আছে তারা কিন্তু ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এবং সেই জন্য তারা আসলে কিছু করছে না। সেটাই কিন্তু আপনি প্রত্যেকটা মন্ত্রণালয়ে দেখতে পাচ্ছেন। আপনি ওইটাই বললেন, আপনি যে নিরাপত্তার কথা বললেন স্বরাষ্ট্র এবং পুলিশ, প্রত্যেকটাতেই তাই। আপনি যখন আমাকে একটু আগে বলেছিলেন ডিপ্লোমেসি কি হচ্ছে, ওইটাও তাই। আপনি যদি বলেন স্বাস্থ্য, আমি জানি স্বাস্থ্যের ব্যাপারে, আমি শুনেছি যে এখানেও আমলাতন্ত্রের সাথে ফিল্ডের বিরাট গ্যাপ। আপনি এই বাচ্চাগুলো এখানে যে ধরেন নিটোর এবং নিটোরে প্রায় 700 জন আছে, আর এইখানে মানসিক স্বাস্থ্য হাসপাতালও আছে, এদের সিম্পল, আপনি কি জানেন যে এরা কি খায়? আপনি কি জানেন সেটা? তাদেরকে কি আমরা এই যে কোভিডে যখন হাসপাতাল হয়েছিল না, অনেকগুলো বানানো হয়েছিল না, আমরা কি 1000 বাচ্চাকে নিয়ে, ছেলেকে নিয়ে, আমার বাচ্চাই বলতে ইচ্ছা করে বিকজ অফ মাই ফর দ্যাম ফিলিংস, ওদেরকে আপনি কি বুফে খাওয়াইতে পারতেন না? আপনি কি ওদেরকে একটু ভালো খাওয়াইতে পারতেন না? এনাকে পিনাকি ভট্টাচার্য বলছিল যে মানুষ এই কিছু কিছু খাবার আছে যেটা খেলে আপনার মনটা ভালো থাকে। আপনি তাদেরকে কি খাওয়াচ্ছেন? তারা চিন্তিত কেমন? তাদের সবাই এখন ডিপ্রেশনে ভুগতেছে, তাদের কোনো পুনর্বাসন হয় নাই। আমিও মাঝে মধ্যে একজন বলে যে আমাকে বলে স্যার বা ভাই, না এটা বলা হচ্ছে 1 লাখ টাকা, 5 লাখ টাকা বা 10 লাখ টাকা, এটা দিয়ে কিছু কি হবে কিনা? 1 লাখ টাকা যাদের হাতে যাচ্ছে সে কয়েকদিনের জন্য হয়তো, এর মধ্যে কিন্তু সে অনেক ধারও করে ফেলেছে। 1 লাখ টাকা খুব মানে কি বুঝেন থাকে আর কি, আচ্ছা আপনি বলেন, এবং এটা তারা অনেক ধারও করে ফেলেছে অনেকে। এবং তাদের এখন মেইন কথা হচ্ছে, যেমন ধরেন আমি একটা ছেলেকে চিনি, কথা হচ্ছিল সেদিন কালকে, ছেলেটা অটো মেকানিক ছিল, হাফ মিস্ত্রি বলে, তার চোখে একটা চোখ চলে গেছে, এখন আর সে কিছু কাজ করতে পারবে না। এখন সে আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার কথা কিশোরগঞ্জের কলেজ থেকে, তার পকেটে একটা টাকা নাই। তাকে চক্ষু বিজ্ঞান বলতেছে তোমার আর চিকিৎসা হবে না, বলছে আসলেই হবে না, সো ওকে বের করে দিবে এখন। তো ওকে বের করে দিলে আমি বলছি যে তোমাকে যদি বের করে দেয় তারপর তো সরকার তোমাকে ভুলে যাবে। সে বললো যে সে ওই যে জুলাই ফাউন্ডেশনে সে দিয়েছিল কিন্তু এখনো টাকা পয়সা পায়নি। যদি টাকা সে পায়ও, কয়দিন তার যাবে? ব্যাপারটা হচ্ছে যে এইখানে তাদের যে পুনর্বাসনটা দরকার ছিল, তাদের এক একটা আপনাকে তো ইনকামের ব্যবস্থা করে দিতে হবে। ক্লিয়ার। সোহরাব হাসান, এটা কি খুব কঠিন কাজ ছিল যে তাদের জন্য একটা ফান্ড ক্রিয়েট করা, তাদেরকে এটা মনিটরিং করা, তাদের ট্রিটমেন্ট যার যেখানে প্রয়োজন, এটা কি খুব কঠিন কাজ ছিল? যে একটা কাজে কি একদম প্রাইম ইম্পর্টেন্স দিয়ে করা সম্ভব ছিল না? আমরা কোনটায় অগ্রাধিকার দেব সেটার উপর নির্ভর করবে যে কাজটি কঠিন কি সহজ। যে ছাত্ররা, যে জনগণ এরকম একটি জগদ্দল পাথরের মতো চেপে বসা স্বৈরতন্ত্রকে সরাতে পারে, সাবেক প্রধানমন্ত্রীকে দেশ তাকে বাধ্য করতে পারে, তারা এটা পারে না, তাদের জন্য এটা খুব কঠিন। মানে বাংলাদেশ গরিব, কিন্তু সব মানুষ তো গরিব না। আমরা দেখলাম যে এই ফাউন্ডেশনে কত 100 কোটি টাকা না কত তহবিলও ছিল, কত যাই হোক, মানে সেটা কোথায় খরচ হলো, কি হলো, প্রতিদিন কেন এটি মানে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে হোক, অথবা স্বাস্থ্য উপদেষ্টার দপ্তর থেকে হোক, অথবা জুলাই ফাউন্ডেশনের দপ্তর থেকে হোক, একটা প্রতিদিন ঘোষণা দিতে হবে যে এই আজকে এদেরকে আমরা এই সহায়তা করেছি এবং তাদের ব্যাপারে এই পরিকল্পনা আছে, এবং আমরা ভবিষ্যতে তাদের স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং মধ্যমেয়াদী কী পরিকল্পনা এটি বলতে হবে। জনগণের কাছে পরিষ্কার হতে হবে। জি, আপনি একটা কংক্রিট প্ল্যানিং চাচ্ছিলেন এবং অগ্রাধিকার চাচ্ছিলেন। তো ধন্যবাদ সোহরাব হাসান আজকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ সাকিব আলী। আমরা অনেক বিষয় নিয়ে কথা বললাম, আপনারা কষ্ট করলেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরাও চাই এই যে গণ অভ্যুত্থানে যে সমস্ত ছাত্র জনতা নিহত হয়েছেন তাদের পরিবারে যেন পুনর্বাসন হয়, একই সঙ্গে যারা আহত হয়েছেন তাদের যেন সুচিকিৎসা হয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।